মোগল সম্রাট শাহজাহানের শাসন আমলে রায়েরকাঠি জমিদার বাড়ি কিংবা রাজবাড়ির গোড়াপত্তন শুরু হয়। মোগল সম্রাট শাহজাহানের শাসন আমলে যুবরাজ সেলিম বর্তমান পিরোজপুর, জালকাঠি ও ভাগেরহাট জেলার কিছু অংশ নিয়ে সেলিমাবাদ নামের একটি পরগনা সৃষ্টি করেন। পরবর্তীতে এই সব এলাকার কিংবা এই সমস্ত অঞ্চলের রাজস্ব আদায়ের দায়িত্ব দেন মদনমোহন রায়কে। মদনমোহন রায় বৃদ্ধ হওয়াতে তার ছেলে সিনাতকে এই অঞ্চলের রাজস্ব আদায়ের দায়িত্ব দেন মদনমোহন রায়। সিনাত রায় বর্তমান জালকাঠি জেলায় একটি কাছারিঘর নির্মাণ করেন এবং সেখানে বসেই সুদক্ষতার সাথে রাজস্ব আদায়ের কাজ পরিচালনা করতে থাকেন। সিনাত রায় সুন্দর ও সুষ্ঠুভাবে এই অঞ্চলের রাজস্ব আদায় করে সম্রাটের সাথে দেখা করেন। সম্রাট শাহবাজ খান এতে খুশি হয়ে সিনাতকে রাজা উপাধি দেন। রাজা সিনাত রায়ের ছেলে রুদ্রনারায়ণ বর্তমান পিরোজপুর জেলার রায়েরকাঠিতে বিশাল এলাকার বন জঙ্গল পরিষ্কার করে গড়ে তোলেন জমিদার বাড়ি কিংবা রাজবাড়ি। রাজা রুদ্রনারায়ণ তার রাজবাড়িতে তৈরি করেছিল প্রবেশদ্বার, রাজভবন, অতিথিশালা, নাট্যশালা, জলসাঘর, অন্ধকার কূপ, গোপন সৌরঙ্গ, সর্বমোট ছোট বড় মিলিয়ে প্রায় 200 ভবন নিয়ে সাজিয়ে তোলা হয় রায়েরকাঠি রাজবাড়ি কিংবা জমিদার বাড়িটি। এছাড়াও অসংখ্য মন্দির ও মন্দিরের নকশায় বেশ কয়েকটি বড় বড় মঠ তৈরি করা হয়েছিল। রাজা রুদ্রনারায়ণ এই রাজ্য এত সুন্দর করে সাজিয়েও বেশি দিন এই রাজ্যে রাজত্ব করতে পারেনি। বন্ধুরা, এই বাড়ির এই মন্দিরগুলোর সামনে থেকে একটু দেখিয়ে যাই, আপনাদের মন্দিরগুলো একটু দেখাই। যেমন এই হলো মন্দিরের অবস্থা। এই সাইডে আরও একটি মন্দির আছে। এই যে এইরকম একটি কালী মন্দির তৈরি করতে গিয়েই এই রাজার আসলে কপালে দুর্ভোগ কিংবা তার মৃত্যু নিশ্চিত হয়। এই ফুলগুলো কি ফুল আমার সঠিক এই মুহূর্তে মনে পড়তেছে না, তবে আপনাদের কেউ নাম যদি জানা থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিব। আমরা এই বাড়ির একদমই জমিদার বাড়ির পিছনে যাই। আসলে জমিদার বাড়ির পিছন বলতে কোনো কথা নেই, জমিদার বাড়ি কিংবা রাজবাড়ি যেটাই বলি না কেন, যদি এই বাড়িগুলো এখন বর্তমানে অবশিষ্ট আছে, এখন পর্যন্ত ধ্বংস হয়নি। আর চলে আসলাম একদমই পিছনে, আর এখানে অনেক বড় একটি সবেদা গাছ আছে। আর এই হলো পিছন সাইডটা, মনে হয় উপরে কেউ থাকে, যে টিন দিয়ে আর কি কোনো মতে আর কি এই ভবনগুলো টিকিয়ে রাখার চেষ্টা করা হয়েছে। অবশিষ্ট যে ভবনগুলো আছে এগুলো আসলে বসবাসের যোগ্য না। যেমন এই ভবনটার মনে হয় সিঁড়ি ছিল এই জায়গাটা দিয়ে, যেটা বুঝতে পারা যায়, যেমন এই জায়গাটা দিয়ে সিঁড়ি ছিল। আর এইখান দিয়ে কি কোনো সৌরঙ্গ ছিল নাকি? না, অন্ধ করে যারা অপরাধ করতে তাদের ফেলে আমাদের কাকারা চাচারা তারা পাইছে কিনা মানে কথিত আর কি, শিওর না। না, এইটাই ছিল আমাদের যে চাচারা, মানে এইটা হলো অন্ধকূপ ছিল, মানে ফালাই দিত এই জায়গা। আমার চাচারা টাকা যখন ছোট ছিল এইখানে অনেক হাড়গোড় মানে এইটা পাইছে। ও, হাড়গোড় পাওয়া গেছে আর কি আমাদের চাচারা যখন। আর এই ভবনটায় উপরে ওঠার জন্য এইখান দিয়ে সিঁড়ি ছিল, যদিও বর্তমানে সিঁড়িটিও একদমই শেষের পথে, এই যে এখান থেকে এসে। আর এই সিঁড়িটা ছিল গিয়ে আপনার পেছানো। এই ভবনটার ভিতরে একটু আপনাদের দেখাচ্ছি। আর মোটামুটি ও অনেক হেল্প করতেছে, একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছে, অনেকটাই জানে এই বাড়ি সম্পর্কে। এই রাজবাড়ির যে এরিয়াটা আছে এই এরিয়ার ভিতরে কেউ জুতা প্রবেশ করে কিংবা ছাতা মাথায় দিয়ে আসলে ওইভাবে প্রবেশ করতে পারতো না। অর্থাৎ মানে আগে তো অনেক বংশ পরম্পরা ছিল, তো উচ্চ বংশ নিচু বংশ, যার কারণে ওই কারণে। বন্ধুরা, ঘুরে ফিরে দেখলাম এই রাজবাড়ির বেশিরভাগ ভবনগুলো একদমই ধ্বংস হয়ে গেছে। অবশিষ্ট যে ভবনগুলো আছে হয়তো বেশি দিন আর দেখা যাবে না, এগুলোও প্রায় ধ্বংসের পথে। রাজা রুদ্রনারায়ণ এই জমিদার বাড়ির নিকটেই তৈরি করেছিলেন কালী মন্দির। আর সেই কালী মন্দির তৈরি করতে গিয়ে তৎকালীন সময়ে 5 জন নিম্ন বর্ণের হিন্দু লোকের মাথা কেটে তার উপরে মূর্তি স্থাপন করেন। রাজা রুদ্রনারায়ণের এই নিষ্ঠুর কার্যক্রম তৎকালীন ঢাকার সুবেদার শাহবাজ খান শুনতে পান। এই ঘটনায় সুবেদার কঠিন রাগান্বিত হয় এবং জরুরি বিচার কিংবা বৈঠক ডাকে। বিচারে রাজা রুদ্রনারায়ণকে মৃত্যুদণ্ডের রায় দেন সুবেদার শাহবাজ খান। হাজার হাজার প্রজাদের সামনে রাজা রুদ্রনারায়ণকে বাঘের খাঁচায় ঢুকিয়ে দেওয়া হয়। রাজা রুদ্রনারায়ণ যেরকম নিষ্ঠুর কাজ প্রজাদের সাথে করেছিলেন, রুদ্রনারায়ণকেও ঠিক সেরকম জ্যান্ত বাঘের খাঁচায় ঢুকিয়ে দেওয়া হয়। কিন্তু রাজা রুদ্রনারায়ণের শক্তির কাছে বাঘ হার মেনে যায়।
অর্থাৎ খাঁচার ভিতরে বাঘের সাথে লড়াই করে 2টি বাঘই মেরে ফেলেন। এই খবর সুবেদার শাহবাজ খান শুনে রাজা রুদ্রনারায়ণের মৃত্যু মওকুফ করে দেন। কিন্তু রাজা রুদ্রনারায়ণ তার নিষ্ঠুর কৃতকর্মে লজ্জিত হয়ে আর এই রাজ্যে ফিরে আসেননি। শোনা যায় রাজা রুদ্রনারায়ণের ছেলে নরোত্তম রায়কে রাজত্ব বুঝিয়ে দিয়ে তিনি বর্তমান ভারতের কাশী চলে যান। কথিত আছে রাজা রুদ্রনারায়ণ আমৃত্যু পর্যন্ত সন্ন্যাস জীবন পালন করেন। বন্ধুরা, অযত্নে অবহেলায় এখন আর এই রাজবাড়িতে তেমন কিছুই অবশিষ্ট নেই। রাজবাড়ির বাসভবন, বিচারালয়, সুড়ঙ্গ পথ সব কিছুই ধ্বংস হয়ে গেছে। এখন শুধু কয়েকটি মঠ ও মন্দির ছাড়া তেমন কিছুই চোখে পড়ে না। ওই যে দূরের মঠগুলোর উপরে পিতলের কলসি ছিল, জানি না সেই কলসির ভিতরে কী ছিল, সেইগুলো আসলে এখন আর নেই। হয়তো অনেকেই হয়তো লোভ লালসার কারণে সেগুলো খুলে নিয়ে গেছে। বর্তমানে এই যে প্রত্যেকটা যে মঠ, এই মঠের উপরেই পিতলের কলসি ছিল। যারা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আসলে। আর এখন বর্তমানে এখানে কোনো টিয়া পাখি দেখতে পাচ্ছি না। একটা সময় আমরা যখন এই পথ দিয়ে আসতাম, এই যে এই পথটা দিয়ে যখন আসতাম, তখন এখানে অনেক টিয়া ছিল। যেমন টিয়ার ভয়তেও আমরা অনেক সময় ঢুকতাম না, কারণ না টিয়ার কামড়টা বড় বিষাক্ত হয়। কি এইটা? রাধা গোবিন্দ মন্দির। আর এইটা হলো কালী মন্দির। এই কালী মন্দিরটা কি ওই আগের থেকেই না আগের সেই পুরানো দিনের কালী মন্দির না? বন্ধুরা, এইটাই সেই কালী মন্দির, যে কালী মন্দির তৈরি করতে গিয়ে এইখানে নিম্নবর্ণের অর্থাৎ একদমই নিম্ন শ্রেণীর 5 জন হিন্দু লোকের মাথা কেটে এইটা করা হয়েছিল। যেমন আপনারা দেখতে পাচ্ছেন যে মূর্তির নিচে কিছু মাথা দেওয়া আছে। এটা তালাবদ্ধ অবস্থায় আছে, এর জন্য আর ভিতরে ঢুকে দেখাতে পারলাম না। আর এই অপরাধেই ওনাকে ঢাকার সুবেদার শাহবাজ খান ওনাকে মৃত্যুদণ্ড দেয়।